তাহলে আমাদের মোটামুটি পরিবেশ বিজ্ঞানের ওই কাছাকাছি প্রায় 30 পেজ মতো হয়ে গেছিল আর কি। 30 পেজের আশেপাশে হয়েছিল। সেখানে আমরা অনেক কিছু জিনিস দেখেছিলাম যে বিভিন্ন ভাবে আমরা এবং অন্যান্য প্রাণীরা বিভিন্ন গাছের উপরে বিভিন্ন উম, মানে পদার্থ, বস্তু, এদের উপরে আমরা কি করে নির্ভরশীল হই, গাছের উপরে কি করে নির্ভরশীল আমরা হই, সমাজে বিভিন্ন মানুষের উপরে আমরা কি করে নির্ভরশীল হই, এইগুলো সব ছিল। গাছেরাও কি করে প্রাণীদের উপর, আমাদের প্রাণীদের উপরে কি করে নির্ভরশীল হয়, তার যে পরাগ মিলন, বীজের বিস্তার, এগুলোর জন্য সবসময় প্রাণীদেরকে সাহায্য নিয়েছিল। আবার একটা জীবের সঙ্গে অন্য একটা জীবের যে সম্পর্ক ছিল, মিথজীবিতা যাকে বলা হয়, সেই মিথজীবিতাও আমরা দেখেছি। গোবক, তার সঙ্গে গরু, সাগর কুসুমের সঙ্গে ক্লাউন মাছ, পিঁপড়ে, জাপ পোকা, হুম, বা হানি ডিউ যেটা, এদের সম্পর্কে জেনেছি, অ্যাজোলা সম্পর্কে জেনেছি। পরজীবিতা, অন্যের উপরে কি করে খাদ্য সংগ্রহ করে অন্যের কাছ থেকে বেঁচে থাকা যায়, তার পদ্ধতি শিখেছি, তার ঘটনাগুলোকে আমরা জেনেছি, সেই ঘটনাগুলোকে জেনেছি, কারা কারা এরকম করে, প্রাণীদের মধ্যে এরকম কে আছে, উকুন, মানুষ, ফিতাকৃমি, এগুলো আমাদের অন্ত্রে বসবাস করে। প্রাণীদের থেকে আমরা কোন কোন বা কি কি ভাবে আমরা সাহায্য পেয়ে থাকি। স্যার, হ্যাঁ, বলো। স্যার অনেক জায়গায় আছে যে সাগর কুসুমের সঙ্গে ক্লাউন মাছ আবার সন্ন্যাসী কাঁকড়া, তাহলে কি দুটোই মিথজীবিতা? হ্যাঁ, দুটোই পৃথিবীটা, স্যার দুটোই। তাহলে দুটো লিখলেই ঠিক। হ্যাঁ, দুটো লিখলেই ঠিক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবারে অনেক মিথজীবিতা তো অনেক উদাহরণ আছে, তোমাদের একটা দুটো দিয়েছে। সবার বেশি তো জানার, লিখতেও হয় না, একটা একটা উত্তর দিলেই হয়, সাধারণত একটাই থাকে। এবারে যেহেতু তোমাদের দুটো আছে, হয়তো একদম উল্লেখ করে যদি দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা লিখে দেবে, কোনো অসুবিধা নেই। প্রাণীদের থেকে আমরা কি কি পাই, হ্যাঁ, সেগুলো কিভাবে পাই আমরা, আমরা কোন কোন ইয়েতে কাজে লাগাই, আমরা প্রাণীদের কাছ থেকে বিভিন্ন রকম যে সমস্ত সাহায্যগুলো পেয়ে থাকি, সেইগুলোকে দেখে দেখো। হাঁস মুরগি থেকে ডিম, দুধ, গরু থেকে মাছ আছে, সেখান থেকে কড লিভার অয়েল, মাছটাকে এমনি এমনি খাই, জামা কাপড় সংগ্রহ করি প্রাণীদের থেকে। পরিবেশ বন্ধু রয়েছে কিছু প্রাণী রয়েছে যারা পরিবেশের নোংরাগুলোকে খেয়ে পরিষ্কার করছে, দূষণ মুক্ত করছে পরিবেশকে। নাঙল টানা, গাড়ি টানা, যদিও নাঙল এখন আর নেই, এখন অত্যাধুনিক প্রযুক্তি এসে গেছে। মাটিকে আলগা করে কেঁচো, সেই জন্য কৃষকের বন্ধু বলা হয়। তো এই ধরনের আমরা বহু ঘটনার সম্পর্কে পড়ে পেরেছি। আবার কিছু কিছু জীবাণু রয়েছে যারা ক্ষতি তো করে আমাদের শরীরে, আবার উপকারও করে। দই তৈরি করার সময়, পাউরুটির সময়, ওষুধ তৈরি করার সময় আমরা জীবাণুগুলোকেই ব্যবহার করি। যে জীবাণুগুলোকে আমরা এড়িয়ে চলি, অ্যাভয়েড করি বেশিরভাগ ক্ষেত্রে। আবার তাদেরকেই তাদেরকেই আবার আমরা আমাদের দরকারের সময় কাজে লাগিয়ে দিচ্ছি। হুম। স্যার, হ্যাঁ, বলো। স্যার এই জীবাণু ছাড়া কি এই খাদ্যগুলো তৈরি সম্ভব নয়? সম্ভব নয় নয়, তোমাকে তখন আর্টিফিশিয়াল ভাবে বানাতে হবে, এবং এইগুলো, ওই জীবাণুগুলো ওর ভেতরে আসবেই। মানে তুমি ধরো বলছো যে দইতে আমি দেবো না, ল্যাক্টোব্যাসিলাসটা দেবো না, তাই তো? তুমি যেমন দেবো না, হয়তো হ্যাঁ। তুমি দেখে দইটাকে, দুধটাকে রেখে দেবে, 2-3 দিন 4 দিন রাখলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হবে। যদি বায়ুতে, বায়ু থেকে ওই ল্যাক্টোব্যাসিলাস তোমার ওই পাত্রের মধ্যে ঢুকে পড়ে, এবং ঢুকেও যাবে, কারণ ল্যাক্টোব্যাসিলাস তো একটা ছোট্ট ক্ষুদ্র জীবাণু, সে তো বায়ুতে ভেসে বেড়াচ্ছে। অতএব সে আসবে, সে আসবে, এবং মানে বায়ু থেকেই সে ওখানে গিয়ে আশ্রয়টা নেবে, নিলেই হবে। এবারে কি হয়, কম নেয়, কম নিলে দেখবে সেরকম দই ঠিকঠাক সেই কোয়ালিটিও আসবে না, পরিমাণটাও আসবে না, টাইমও নেবে অনেক। কিন্তু যখন তুমি ওই জীবাণুটাকে ইউজ করে দিচ্ছ, তখন সেটা হয়ে যাচ্ছে। তারপরে এখন কেমিক্যাল অনেক ব্যবহার করা হচ্ছে। এখন দেখবে কেমিক্যাল গুলোকে ব্যবহার করে ওই কাজটাকে করিয়ে নেওয়া হচ্ছে। যেমন ধরো তোমাদের ক্ষেত্রে, তোমাদেরকে একটা কথা বলি। ধরো আমাদের পরাগ মিলন আমরা দেখেছি। পরাগ মিলনটা কি হয়, না, একটা ফুলের মধ্যে পুংকেশর থেকে রেণুটা গিয়ে পরাগ গর্ভদণ্ডে গিয়ে পড়ছে, তখন সেটাকে আমরা পরাগ মিলন করছি। তাহলে পরাগ মিলনটা হওয়ার পরে কি হচ্ছে, না, হওয়ার পরে ফুল থেকে ফল হচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা বসে বসে আবিষ্কার করে ফেললো যে ওই যখন ফুল থেকে ফলে রূপান্তরিত হচ্ছে, সেই সময় ওই ফলের ভেতরে একটা হরমোন তৈরি হচ্ছে। তো তারা কি করলো, সেই হরমোনটার
উপাদানগুলোকে জেনে ফেললে কি করে এবার আর্টিফিশিয়ালি ওটাকে ল্যাবরেটরিতে বানিয়ে ফেললো, যেটা বাজারে বিক্রি হয়। তো কারখানাতে ল্যাবরেটরিতে বানিয়ে ফেলে এবারে সেটাকে বাজারে নিয়ে চলে এলো। এবারে কৃষকরা কি করলেন যে ওই হরমোনটাকে নিয়ে গিয়ে ফুল হওয়ার পরে স্প্রে করে দিলেন। স্প্রে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু পরাগ মিলন আর করার দরকার নেই, ফুলের যে গর্ভাশয়টা ছিল সে তখন ফলে রূপান্তরিত হতে শুরু করে দিল। তার ভেতরে যে হরমোনটা তৈরি হতো সেটা আর্টিফিশিয়ালি বাইর থেকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কি করে আস্তে আস্তে করে সুন্দরভাবে ফল তৈরি হয়ে গেল। ফল তৈরি হয়ে ওই জন্য দেখবে বাজারে গেলে দেখবে এখন অনেক ফল দেখবে বীজ নেই, বীজহীন ফল উৎপাদন হচ্ছে। কেন? সেটা হচ্ছে ওই পরাগ মিলনটা হচ্ছে না, ওদের না করে তাদেরকে কৃত্রিম উপায়ে ফলটা তৈরি করা হয়েছে, যার জন্য কি তাহলে পরাগ মিলনে যে ফল তৈরি হয় তাহলে সেই ফলে বীজ থাকে। হ্যাঁ, সেটা তো বীজ থাকবে, তো সেটা তো প্রাকৃতিক নিয়মে হচ্ছে, তার বীজ থাকবে, সেই বীজ থেকে ইয়ে হবে, আবার গাছ হবে। কিন্তু আমি যদি এবারে কৃষকরা চাষি বন্ধুরা কি করে, তারা চাষ করে কেন? একটু ভালো মুনাফার জন্য, পয়সার জন্য, যাতে বেশি ইনকাম করতে পারে তারা। তো সেই ইনকামটা যদি বেশি করতে হয় তাকে কয়েকদিন আগে করতে হবে। এবারে দেখা গেল 10টা ফুল হয়েছিল, 10টা ফুলের মধ্যে পরাগ মিলন যদি প্রাকৃতিক নিয়মে হতো, মানে পিঁপড়ে, মৌমাছি এদের দ্বারা যদি হতো, কীট পতঙ্গের দ্বারা, তাহলে কি হতো 10টার মধ্যে দেখা গেল 6টাতে হয়েছে, 6টাতে পরাগ মিলন হলো, 4টাতে হলো না। কিন্তু যখন হরমোন স্প্রে করে দিচ্ছে তখন 10এর মধ্যে দেখা গেল 9টাতেই ফল এসে যাচ্ছে, তার কাছে 3টে ফল তার বেশি বাড়তি হলো। তো তাহলে এই যে বাড়তিটা সে পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তো স্বাভাবিক কারণে তার এটা বেশি হয়ে গেল। আবার দেখবে অনেকে থাকে, আমরা ধরো বাজারে যখন যাই, আমরা কি করি যে একটা জিনিস কিনছি, আমি ও তো 200 গ্রাম বেরিয়ে চলে যাবে, বীজ টিজ এটা সেটা হয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন জানতে পারলাম যে না বীজ নেই, মানে আমি যে 1 কিলো ফলটা কিনছি, কুমড়োটা কিনছি, পুরো 1 কিলোটাই সলিড একেবারে। তো স্বাভাবিক কারণে চাষিরা পয়সা পেলো বেশি, আর সেই সঙ্গে যে গ্রাহক তারও কিছুটা লাভ হলো। সে দেখলো যে আমাদের পুরো সলিড 1 কিলোই আমি গিয়ে খেতে পারবো তরকারি রান্না করে, তা আমি সে নেবো না কেন, সেও নিচ্ছে, তার ক্ষেত্রেও ভালো লাগছে। তো এই ধরনের বলছে, এই যখন এই দই বলো, পাউরুটি বলো, ওষুধ বলো, এই যে ওষুধ তৈরি হচ্ছে, অ্যান্টিবায়োটিক হচ্ছে, এখন তৈরি হচ্ছে কেমিক্যালি তৈরি হচ্ছে। কেন? না, তারা উপাদানটা জেনে গেছে যে ওখানে ল্যাক্টোব্যাসিলাস কি করছে, কি ফরমেশনটা করছে, দুধটাকে দইতে নিয়ে যাওয়ার জন্য কিটা লাগছে। তো সে যেটা উৎপন্ন করছে সেটা যদি বাইর থেকে প্রয়োগ করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। এখন সেরকম হচ্ছে তো, তুমি যেখানে ধরো বিশাল বিশাল কারখানা তৈরি হয়েছে, দই হয়তো পরের পর মানে প্যাকেটের পর প্যাকেট দই হয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্যাকেট তৈরি হচ্ছে। তো সেখানে তারা তো এই সিস্টেমটাই করছে, তারা তো বাইরে থেকে আর্টিফিশিয়ালি ওই কেমিক্যাল গুলোকে ইউজ করে সেখান থেকে বানিয়ে নিচ্ছে। আর তুমি যখন বাড়িতে বসে করছো তখন ওই সাজা দেওয়া বলে বলে আগের দিনের দই, অল্প একটু দই ওতে দিয়ে দে, দই দিয়ে দেওয়া মানে কি ওই দইয়ের মধ্যে তো ল্যাক্টোব্যাসিলাস রয়েছে, সেই জন্য সেইটাকে নিয়ে ফ্রেশ দুধের মধ্যে দিয়ে দিতে হচ্ছে। দিয়ে দিলে ল্যাক্টোব্যাসিলাসটা আবার এখানে এসে স্প্রেড করে গেল, সে বেড়ে গেল, তার সংখ্যায় বাড়িয়ে নিল, ব্যাস, যেই বাড়িয়ে নিল সঙ্গে সঙ্গে দুধ থেকে দই হয়ে গেল। তার মানে সেই আগের দিন যেটাকে সাজা বলা হয়, বলে না, সাজা শব্দটা তোমরা বেশি শুনবে, দেখবে যে সাজা একটু নিয়ে ইউজ করে ব্যবহার করো, দইতে দিয়ে দাও, তাড়াতাড়ি দইটা হয়ে যাবে। তা সেটা হচ্ছে ওই কারণের জন্য ওই সাজা মানে, সাজাতে আগে থেকেই ল্যাক্টোব্যাসিলাস, হ্যাঁ, সাজা মানেটাই হচ্ছে ওটা হচ্ছে ওই ল্যাক্টোব্যাসিলাস, অর্থাৎ আগে যে দইটা তৈরি হয়েছে তাতে তো হয়ে আছে, যেটা তুমি বাজার থেকে কিনে আনতে পারো, সাজাটা কিনতে পাওয়া যায়, এখন প্যাকেটে করে পাওয়া যায়। সে হচ্ছে ওই ল্যাক্টোব্যাসিলাসকে একটা পুষ্টি দ্রবণ বলে, যেটাকে মানে তারা যেটা খেয়ে বেঁচে থাকতে পারে সেটাকে পুষ্টি দ্রবণ বলে। তো সেইটার মধ্যে রেখে ওটা প্যাকেট করে দেওয়া হয় যাতে ও বেঁচে থাকতে পারে, বা সেইটা নিয়ে এসে ব্যবহার করা হয়। আর তুমি যদি বাড়িতে করো তাহলে তোমাকে সাজা দরকার নেই, তুমি আগের দিনের যে দইটা ভাঁড় আছে সেই দইয়ের ভাঁড় থেকে অল্প একটু নিয়ে 1 চামচ নিয়ে এতে দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। তাতেই তো ধরলে একটু বেশি লাগছে, সেটা এখানে আসার সঙ্গে সঙ্গে সে আবার স্প্রেড করে যাবে, সে আবার বাড়িয়ে ফেলবে, সংখ্যা বাড়িয়ে ফেলবে, ব্যাস বাড়িয়ে যথারীতি আবার। দুধে লেবু দিয়ে ছানা তৈরি হয়, হ্যাঁ, ওভাবে দই তৈরি করা যাবে না? না, দই মানে লেবু দিয়ে হবে না, লেবু দিলে তো ছানা হয়ে যাবে, ওটা কেটে যায়, ওটা যে দুধের যে এটা থাকে, ওই যে অ্যালকোহলেরটা যেটা থাকে সেটা কেটেই যায়, সেটা কেটে গিয়ে তোমার ওই ছানাটা তৈরি করে ফেলে। হুম, মানে ওকে করতে গেলে কি হবে, ল্যাক্টোব্যাসিলাস তার শরীর থেকে এক ধরনের নির্যাস নির্গত করে,
সেই নির্যাসটা দুধের সঙ্গে রিয়াকশন করে দইতে রূপান্তরিত হয়। তো সেই নির্যাসটার যে কেমিক্যালটা সেইটা যদি বাইরে থেকে সাপ্লাই দেওয়া যায়, ওই দুধের মধ্যে দিয়ে যায়, তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেই জন্য সেইগুলোকে ব্যবহার করা। আবার ইস্টকে দেখো বলছে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ভেঙে ফেলে, তার মানে ইস্টকে তৈরি করতে, ওই ইস্টকে বাড়িয়ে ফেলতে তো অসুবিধা নেই। ইস্টকে কালচার করলে তাকে সংখ্যায় বাড়িয়ে ফেলা হলো, ল্যাক্টোব্যাসিলাসকে বাড়িয়ে ফেলা হলো, পেনিসিলিয়ামকে বাড়িয়ে ফেলা হলো। এগুলো তো অণুজীব, এগুলোকে বাড়িয়ে ফেলা যায়, এগুলোকে বাড়ানো যায়, সঙ্গে সঙ্গে সংখ্যায় বৃদ্ধি বাড়ানো যায়। হ্যাঁ, এটা ব্যবসায়িক ভাবে এটাকে বাড়ানো যায়, তার জন্য আবার আলাদা ব্যবসায়ী রয়েছে, তারা শুধু ওইগুলোকেই বাড়াচ্ছে, ওটাকেই বানিয়ে ফেলছে। হুম। তো আমাদের মানে এখনকার যদিও সব নকলের যুগ, তো বিভিন্নভাবে আমরা নকল, আমি এক্ষুনি তোমাদের ক্লাস, আগে 9-এর ক্লাসটা ছিল সেটা শেষ করে তোমাদের ক্লাসটা আসবো, তার মাঝখানে যে কয়েক মিনিট সময় ছিল, মিনিট 15, আমি হঠাৎ একটা ভিডিও চোখের সামনে এলো, কলা পাতা থেকে মটরশুঁটি তৈরি করছে। কলা পাতা, কাঁচা কলা পাতা থেকে, সেটাকে সবুজ থেকে, সবুজ রং যেহেতু, তো ওকে ওই কড়াইশুঁটি তৈরি করছে, ওই যে মটরশুঁটি যেগুলো বাজারে বিক্রি হয়, যে শুকনো যে মটরশুঁটিটা বিক্রি হয়, সেইটা বানানো হচ্ছে। তোমরা চিন্তা করতে পারছো আমরা কি খাচ্ছি, কি বানাচ্ছে সব। এখন দেখলে মনে হয় যে অরিজিনাল জিনিস, কিন্তু সব নকলে ভর্তি চারদিকে। এখন অসৎ মানুষ তো আর সংখ্যায় কম নেই পৃথিবীতে। তা যাই হোক, এবার আমাদের চারপাশের ঘটনা ছিল দেখো, একমুখী, বহুমুখী, কাগজ পোড়ানো, চাল ফুটে ভাত খাওয়া, এগুলো ফিরে পাওয়া যায় না আর, পূর্বের অবস্থায় যাওয়া যায় না। আবার উভমুখী হলে সেগুলো যাওয়া যায়। পর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত, নির্দিষ্ট সময় অন্তর ঘটে, যেগুলো নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, সেখানে দেখো ঘড়ির কাঁটা ঘুরছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভূমিকম্প, ঝড়, রাস্তার গাড়ি, এগুলো আমরা গতদিন আলোচনা করেছিলাম গত এই ক্লাসগুলোতে। আবার অভিপ্রেত, অনভিপ্রেত ঘটনা, প্রাকৃতিক, মনুষ্য সৃষ্ট, এইগুলো আমরা সেদিন আলোচনা করে ফেলেছিলাম সব। উদাহরণ সহ দেখে নাও, এগুলো একটু ঝালিয়ে নাও। এইবার যেটা আমাদের আলোচনার আজকে যেটা বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে মূলত ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। তো এই রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন যেটা, এটা আগের দিন কিছুটা আলোচনা করছিলাম, যে একমুখী আর উভমুখী। অনেক দেখো সেই ঘটনাগুলো দেখো, নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না, শুধু রূপটা বদল হয়ে যায়। বরফ ছিল, জল হয়ে গেল, জল ছিল, আবার বরফ চলে গেল, কাগজকে ছেড়ে দেওয়া, বরফ গলে জল, চিনির শরবত, মোম গলে যাওয়া, হ্যাঁ, ন্যাপথলিনটা উবে গেল। তো এইগুলো কি হয়, ভৌত পরিবর্তন, আবার তাকে ফিরিয়ে আনা যায় পূর্বের অবস্থায়। কিন্তু রাসায়নিক পরিবর্তন কি হয়, নতুন ধর্মের পদার্থ তৈরি হয়ে যায়। আগের যে পদার্থের যে ধর্ম ছিল, এই নতুন যে পদার্থটা তৈরি হলো তার ধর্ম সম্পূর্ণ আলাদা। আগের অবস্থায় কোনোভাবে ফিরে যাওয়া যায় না, অর্থাৎ যে কারণের জন্য বস্তুটা বা পদার্থটি নতুন একটা পদার্থে রূপান্তরিত হলো, যে কারণের জন্য, ধরো কাঠটাকে পোড়ানো হলো, তার মানে আগুনটা এখানে ফ্যাক্টর, আগুন দিয়ে পোড়ানো হয়েছে, তা আগুনটাকে আমি সরিয়ে নেব, হিটটাকে সরিয়ে নিলাম, নিলে কি ওটা আগের অবস্থায় যাবে? যাবে না। তো সেইটা বলছে, কাগজকে পুড়লে ছাই হয়, লোহার মরচে পড়া, দুধ থেকে দই হওয়া, দই থেকে দুধ ফেরা যাবে না, যাওয়া যাবে না, খাবার হজম হয়ে যাওয়া, শরীরের মধ্যে যদি খাবারটা হজম হয়ে যায় ওয়ান টাইম, তুমি ফিরিয়ে আসে গোটা ভাত, গোটা মাছ, গোটা ডাল, তুমি যেভাবে খাচ্ছিলে বেশ সুন্দর করে বাটিতে করে, বেশ বেশ পরিপাটি করে সাজিয়ে নিয়ে, সেটি কিন্তু আর করা যাচ্ছে না। তো যাই হোক, এইগুলো ছিল পরিবর্তন, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এখন পরিবর্তন এবং শক্তি, অর্থাৎ এই যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু শক্তি উৎপাদনের একটা ব্যাপার রয়েছে। পোড়া চুন আর জল, তোমাদের একটা এক্সাম্পল আছে, দেখবে বইতে, দেখবে বইটা রিডিং মারবে, মোটামুটি 30 থেকে 35, 37, 38 পাতা এরকম পর্যন্ত একটু পড়ে চলে যাবে, মৌলিক যৌগিকের আগে পর্যন্ত পড়লেই এর ভেতরে পেয়ে যাবে যে শক্তি ওখান থেকে উৎপন্ন হয়। তাহলে শক্তিটা কখন উৎপন্ন হচ্ছে, দেখো বলছে পোড়া চুন এবং জল যখন দিয়ে দেবে, দেখবে ধোঁয়া উঠছে, জল থেকে দেখবে ফুটছে জল। বাজার থেকে যে বস্তায় করে চুনটা নিয়ে আসবে, চুন নিয়ে এসে ওতে জল দিয়ে দেবে বা জলে ফেলে দেবে অল্প, ব্যাস দেখবে জল যেন টকবক টকবক করে ফুটছে মনে হয়। তার মানে কি, প্রচুর তাপ উৎপন্ন। সেখানে যদি আঙুল দিয়ে দাও তাহলে দেখতে পাবে প্রচুর হিট উৎপন্ন হয়, জল ফুটতে থাকে ওখানে। তার মানে কি, এইটা হচ্ছে তাপটা উৎপন্ন হচ্ছে, তাপ উৎপাদক একটা বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া চলছে নিশ্চয়ই, নিঃসন্দেহে। কারণ শুকনো চুলটা ছিল, ওটা
জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা জল ফুটতে শুরু করে দিল এবং তাপ উৎপাদন হতে শুরু করলো। আবার দেখো, কাটা আপেল আর বেগুন মানে আপেল বা বেগুন দিয়েছে, ওগুলো যদি রেখে দেওয়া যায়, হ্যাঁ কিছুদিন পরে দেখবে এখানে একটা ছোপ পড়ে যায় তার গায়ে গায়ে, বা বেগুন দেখবে একদার থেকে আস্তে আস্তে করে পচতে শুরু করে দিল। হ্যাঁ, এটাও তুমি কোনোভাবে কিন্তু ওটাকে আর তুমি ফিরিয়ে নিতে, ভালো আপেলে ফেরাতে পারবে না কোনোভাবে। স্যার আলুও কেটে রাখলে অনেক সময় কালো হয়ে যায়। হ্যাঁ, আলুগুলো দেখবে ছোপ 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 হয়ে যায়। আর এমনিতেই এখন যা আলুর অবস্থা, আলুকে কেটে ফেললেই দেখবে ভেতরে দাগ দাগ, বড় 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 করে দাগ। এখন যে স্যার অবস্থা, ওগুলো কি শ্বেত সারের জন্য হয় হ্যাঁ আলুতে? সারের জন্য হয়, পোকা হয়, মানে ওতে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, যেখানে হয় সেখানে আক্রান্ত হয়ে গেল। এখন তো দেখতেই পাচ্ছ, তোমাদের যদি দেখবে বাড়িতে যদি একটু ফসল টসল টুকটাক লাগাও, একটু জায়গাতে টবে করে, যেমন ফুল গাছ লাগাও তোমরা, ওখানে যে একটা দুটো উচ্ছা গাছ লাগিয়ে দিলে, দুটো বেগুন গাছ লাগালে, দুটো ঢেঁড়স গাছ লাগালে, তাহলে দেখতে পাবে প্রচুর পরিমাণে পোকামাকড়, প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে গাছ সব। হ্যাঁ, প্রচুর পোকামাকড়, পরিবেশ তো দূষিত হয়ে গেছে না, পরিবেশটা তো অনেক দূষণ হচ্ছে, আগের তুলনায় এখন অনেক বেশি দূষিত। তো স্বাভাবিক কারণে তাদের পোকামাকড় মানে জীবাণুগুলো বাতাসে প্রচুর ভেসে বেড়াচ্ছে, জলে বাতাসে মাটিতে প্রচুর রয়েছে, এবং সেগুলো ওই গাছের ভেতর দিয়ে গিয়ে ফল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এগুলো ওই জন্য বাড়িতে বলে সবাই যে বাড়িতে একটু যদি শাকসবজি ফলানো যায় তাহলে ভালো, নিজে জানতে পারলে যে ওষুধটা তুমি দিয়েছো কি দাওনি। আর বাজার থেকে যেগুলো নিয়ে আসছো সেগুলো তো বোঝার উপায় নেই না, যে দেখা গেল পোকা প্রচুর হয়েছে বলে ওষুধ স্প্রে করেছে 2-3 দিন আগে, কিন্তু সেই ওষুধটা দেখা গেল 10 দিন তার হয়তো আহ ক্রিয়াশীল থাকবে, গাছের উপরে পোকামাকড় গুলোকে মারবে, এবং গাছের বেগুনের উপরে, গাছের পাতার উপরে সেই ওষুধটা থাকবে, সেটা 10 দিন থাকবে, 10 দিনের পরে সেটা হয়তো ক্রিয়াহীন হবে। দেখা গেল 3-4 দিনের মাথায় বাজার বার পড়েছে, একটা কৃষক বন্ধু সে কি করবে, সে বলছে চলো গিয়ে বিক্রি করে দিয়ে আসি, বাড়িতে সে কিন্তু খেলো না, কিন্তু সে বিক্রিটা করতে চলে গেল, কারণ পয়সা দরকার, স্বাভাবিক, তাদের তো আর্থিক একটা চাহিদা রয়েছে, প্রত্যেক ভাই চাষি ভাইয়ের, প্রত্যেক মানুষেরই দরকার। তাদের তো সেই বাজার বারটাই যেহেতু ফ্যাক্টর, আবার একটা বাজার আসতে 1 সপ্তাহ লাগবে, ততদিন আবার 10 দিন থেকে বেশি হয়ে যাবে, তার থেকে বেঁচে দাও, বেঁচে দিল, এবং সেটা আমি বা তুমি কিনে খেয়ে দিলাম। তাহলে আমাদের প্রয়োজনের সময় আমরা খেলাম, কিন্তু আমরা ওষুধটা খেয়ে নিলাম। ওই জন্য বাজার থেকে কোনো সবজি নিয়ে এলে চেষ্টা করবে সবসময় যে অন্তত 2-3 দিন রেখে খেতে, 2-3 দিন আগে রেখে দেবে, আর জলে ধুয়ে ভালো করে খাবে, মানে জলে একটু ফেলে রেখে দিতে হবে, 1 ঘন্টা মতো, আধ ঘন্টা মতো জলে রেখে দিতে হবে, ডুবিয়ে ভালো করে। যদি থাকে কিছুটা ওষুধ পরিষ্কার হয়ে যাবে, তারপরে একটু ভালো করে ধুয়ে তারপরে তাকে আনাজ কাটাটাই ভালো। আর 2 নম্বর হচ্ছে 2-3 দিন যদি রেখে দেওয়া যায় তাহলে ভালো, যদি রাখা যায়, যে সব ফল তো আর রাখা যায় না, সব সবজি রাখা যায় না, যেগুলো অন্তত রাখা যায়, যেমন ধরো উচ্চা, ঝিঙ্গা, এগুলো রেখে দেওয়া যায়, 2-3 দিন দিব্যি রেখে খাওয়া যায়। যতটা সম্ভব একটু বাড়িয়ে নেওয়া আর কি, যে যদি ওষুধ দিয়ে থাকে তাহলে দিনটা যেহেতু বেড়ে যাচ্ছে, মানে ওষুধটা আস্তে আস্তে করে কম ক্রিয়াশীল হবে, যে ক্ষতির যে সম্ভাবনাটা কমে যাবে অনেক। এরপরে দেখো বলছে ম্যাগনেসিয়াম ফিতা পোড়া, এটা প্রশ্ন আসে কিন্তু, উজ্জ্বল আলো দেয় কিন্তু, তাপ আর উজ্জ্বল আলো দেয়, আর সাদা ছাই তৈরি হয়। প্রশ্ন এইখানে থাকে, এটা তোমাদের শুধু নয়, এটা 7-8-এও দেয়, যে ম্যাগনেসিয়ামের ফিতা পোড়ালে আমরা কি উৎপন্ন হবে। তাহলে বলতে হবে শুধু ছাই বললে হবে না, শুধু ছাই বললেও হবে না, বলতে হবে সাদা ছাই এবং উজ্জ্বল আলো, আলো এবং তাপ। হ্যাঁ, তা উজ্জ্বল আলো তাপ দিয়ে তো ডেফিনেটলি এটা করছে, তার সঙ্গে সাদা যে ছাইটা হলো সেটা কিন্তু সাদা। তো এইটা যেহেতু একটা তোমাদের এক্সাম্পল রয়েছে বইতে, তোমরা একটু মনে রাখবে যে শক্তির বাজি পোড়ালেও রাসায়নিক শক্তি থাকছে, সেটা তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেমন ম্যাগনেসিয়ামটা পোড়ানো হচ্ছে, এক্ষেত্রে এটা একই হচ্ছে, তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পদার্থে বলছে অবস্থা, ধাতু অধাতু, কিছু কিছু পদার্থ থাকে চকচক করে, আঘাত করলে শব্দ হয়। তাপ যদি এক প্রান্তে দেওয়া যায়, আরেক প্রান্তে হাত দেবে, দেখবে গরম হয়ে গেছে। একটা লোহার রড উনানের মধ্যে গিয়ে ধরবে, একটা সাইড লম্বা, ধরো 1 হাত লম্বা, তুমি একটা ডগাটা গিয়ে গ্যাসের কাছে বা উনানের কাছে গিয়ে ধরবে, তার কিছুক্ষণ পর দেখবে তুমি যে প্রান্তে হাতে ধরে রেখেছো না, সেটা গরম হয়ে গেছে। তার মানে কি, তাপটা ওই লোহার ভেতর দিয়ে তোমার হাত পর্যন্ত চলে যাবে।
একে বলা হয় পরিবাহিতা। এই ধর্মটাকে বলা হয় পরিবাহিতা। পরিবহন করে, তাপকে পরিবহন করে, বিদ্যুৎকে পরিবহন করে। কাঠ, কাঠের মধ্য দিয়ে দেখবে তাপ যাবে না, বিদ্যুৎ যাবে না। হ্যাঁ, এগুলো দেখবে তুমি যদি একটা কাঠের এক প্রান্তে বিদ্যুৎ লাগিয়ে দাও, আরেক সাইডে তুমি ধরে রাখো, দেখবে বিদ্যুৎ তোমাকে আসবে না, কারেন্ট তোমার শরীর পর্যন্ত আসবে না। কিন্তু তুমি একটা লোহাতে উল্টো দিকে লাগিয়ে দাও, দিয়ে পাশে ধরো, হাতটা ধরো, দেখবে সঙ্গে সঙ্গে বিদ্যুৎটা এসে তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে, ঝাঁকুনি দিয়ে তুমি চমকে উঠবে, কিংবা হাত পা সরিয়ে দেবে বা ছিটকে দেবে, এরকম একটা হয়ে যাবে। তাহলে এই যে তাপ এবং বিদ্যুতের পরিবাহী, সুপরিবাহী, কুপরিবাহী দুটো শব্দ থাকে। একটা হচ্ছে তাপ বিদ্যুৎ যদি কোনো পদার্থের ভেতর দিয়ে সুন্দরভাবে পরিবাহিত হয়, সাবলীল ভাবে পরিবাহিত হয়, যেতে পারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তাহলে সেই পদার্থকে বলা হয় তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী। শুধু তাপের বললে তাপের কথা বলবে, যদি বিদ্যুৎ বলে বিদ্যুতের কথা বলবে, দুটো বললে দুটোই বলবে, অসুবিধা। তো এই ধরনের কিছু পদার্থ রয়েছে আমাদের, যেগুলো হচ্ছে একটু কঠিন তো হবে অবশ্যই, চকচক করবে, আঘাত করলে শব্দ হবে। যখন দেখবে লোহাতে একটা আর একটা কোনো কিছু দিয়ে, ধাতু দিয়ে বা অন্য কিছু দিয়ে একটা আঘাত করবে, দেখবে একটা আওয়াজ হবে। কিন্তু অধাতু হলে সাধারণত আওয়াজ হয় না, শব্দটা হয় না। তাপ বিদ্যুতের পরিবাহী হবে, আবার ওটা কুপরিবাহী হবে। দেখো অধাতু গুলোর নাম দিয়ে দেখো, কাঠ, কয়লা, প্লাস্টিক, এগুলো হচ্ছে অধাতু। এগুলো আওয়াজ হয় না। প্লাস্টিকে যদি তুমি একটা যদি আওয়াজ করে, দেখবে খুব একটা আওয়াজ পাবে না, আওয়াজটা খুব হালকা আওয়াজ হবে। কিন্তু লোহাতে, তামাতে, এগুলোতে যদি আওয়াজ করে, দেখবে ঢং করে একটা আওয়াজ হবে, চকচক করবে ধাতু। তো এই বৈশিষ্ট্যগুলোকে মনে রাখতে হবে এখানে। হ্যাঁ, যে ধাতুর বৈশিষ্ট্যগুলো কি, অধাতুর বৈশিষ্ট্যগুলো কি, আর উদাহরণ একটা করে মনে রাখলেই ব্যাস। যেহেতু 2 মার্ক 1 মার্কের প্রশ্ন থাকে, সেই জন্য এরকম করে ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে করে একটু মনে রেখে দিলেই ব্যাস, আর দেখতে হবে না। এরপরে বলছি দেখো, মিশ্র পদার্থ আর বিশুদ্ধ পদার্থ। এইবারে ওই যে মৌলিক আর যৌগিক তোমাদের রয়েছে, যাই হোক, তার আগে পর্যন্ত একটু পড়ে নিই আমরা। যে মিশ্র পদার্থ কাকে বলছে, যে একাধিক পদার্থ যখন মিশে থেকে একটা পদার্থ তৈরি হয়, কিন্তু কেউ বিক্রিয়া করে না কারোর সঙ্গে। যেমন ধরো আমাদের বায়ুতে দেখো কত রকম পদার্থ রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, তারপরে নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, ধূলিকণা রয়েছে, কত পদার্থ রয়েছে। থেকেও বায়ুটা আমাদের আমাদের চারদিকে রয়েছে, আমরা সেটাকে নিঃশ্বাস মাধ্যমে গ্রহণ করছি, করে অক্সিজেনটা শুধুমাত্র নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড গুলোকে নিচ্ছি না। তাহলে বায়ুতে এতগুলো পদার্থ রয়েছে, তবুও সে কিন্তু একটা পদার্থ হিসাবেই থেকে গেছে, সেটা নতুন কোনো পদার্থ তৈরি হয়নি। বা ধরো কার্বন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু তারা মিশে গিয়ে নতুন কোনো পদার্থ তৈরি করে। যেমন ধরো জল, জল কি কি দিয়ে তৈরি গো, কে বলতে পারবে দেখি, জলকে কি কি দিয়ে তৈরি? অক্সিজেন আর হাইড্রোজেন। হ্যাঁ, অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন দেখো, দুটো পদার্থ, দুটো পাশাপাশি এসে মিলে গেল, মিলে গিয়ে নতুন জিনিস তৈরি করলো জল। হাইড্রোজেনটা দেখো গ্যাস, অক্সিজেনটা দেখো গ্যাস, জল যেটা তৈরি হলো সেটা আবার তরল হয়ে গেল। তার মানে গ্যাসীয় পদার্থ দুটো যুক্ত হয়ে গিয়ে তরল পদার্থ। আবার সেই দুটো দেখো, অক্সিজেন যে সে আবার তার কি করে, যাতে আগুনটা জ্বলতে সাহায্য করে। যেখানে অক্সিজেন আছে সেখান থেকে আগুন হু হু করে জ্বলে। আবার হাইড্রোজেন আছে যে নিজে জ্বলে, কিন্তু জ্বলতে সাহায্য করে না। অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে। কিন্তু যখন দুটো মিশে গিয়ে জল হলো, সে নিজে জ্বলেও না, জ্বলতে সাহায্য করে না, বরং উল্টে জল মানে আগুনকে নিভিয়ে দিতে সাহায্য করে। তাহলে এই যে একটা নতুন ধরনের, এগুলোকে বলা হচ্ছে যৌগিক পদার্থ। আর মিশ্র পদার্থ মানে সেই পদার্থের ভিতরে যতগুলো অনেকগুলো পদার্থ, মিশ্র মানেই বুঝতে পারছো, মিশ্রণ মানে অনেক কিছু থাকবে, অনেক পদার্থ থাকবে, একাধিক পদার্থ থাকবে, কেউ বিক্রিয়া করবে না কারোর সঙ্গে, প্রত্যেকে তার নিজ নিজ বৈশিষ্ট্য বজায় রাখবে। বায়ুতে অক্সিজেন আছে, আমরা অক্সিজেন দরকার শুধু আমার শরীরে
শ্বাস শ্বসনের সময় শ্বাসকার্য চালানোর জন্য শুধু অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছি। দেখো বাকিগুলো আছে কিন্তু আমার দরকার নেই এবং আমি সেটাকে বাদ দিয়ে নিয়ে নিচ্ছি। এই যে একটা অদ্ভুত ধর্ম, এটা মিশ্র পদার্থের মধ্যে রয়েছে। আর বিশুদ্ধ পদার্থ দেখো, বিশুদ্ধ পদার্থকে আবার বলছে দেখো দুভাগে ভাগ করেছে, একটা মৌলিক একটা যৌগিক। মৌলিক মানে বলছে কি, যেটাকে ভাঙলে সেইটা ছাড়া আর কিছু পাবে না। একই পরমাণু দিয়ে তৈরি লেখা আছে, যদিও তোমরা এখন পরমাণুটা হয়তো সম্পর্কে ধারণা তোমাদের নেই। তা এইভাবে মনে রাখতে হবে যে মৌলিকটা মানে হচ্ছে সেই পদার্থকে ভাঙো ভাঙো ভাঙো, যত ভেঙে ভেঙে যত ক্ষুদ্র অবস্থায় যাও না কেন, ঠিক ওইটাই পাওয়া যাবে, আর অন্য কিছু পাবে না। কিন্তু যৌগিক পদার্থকে তুমি যদি ভাঙো, ভাঙতে 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 এমন কিছু পদার্থ পাওয়া যাবে যার সঙ্গে প্রথম যে পদার্থটা তার কথা মিল নেই। এই যে জলের কথা বলছিলাম, জলটাকে ভেঙে দাও, অক্সিজেন হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে অক্সিজেন হাইড্রোজেন যখন উৎপন্ন হয়ে গেল, তখন তার সঙ্গে দেখো জলের কোনো মিল নেই, বৈশিষ্ট্যের কোনো মিল নেই। এইরকম যে বলছে এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে যখন কোনো পদার্থ তৈরি হবে, সেটাকে বলা হবে যৌগিক পদার্থ, যেটা জলের কথা বলছিলাম। আর লোহা, অক্সিজেন, তামা, সোনা, এগুলো হচ্ছে মৌলিক। একে তুমি যতই ভাঙো, লোহাকে ভাঙো ভাঙো, ভেঙে 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 ছোট্ট গুঁড়ো করে ভালো, দেখবে সেই লোহাই পাবে, অন্য কোনো কিছু পাবে। সোনাকে ভেঙে 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 যত ছোট করতে করো না কেন, সেই সোনাই পাবে। সেটাকে বলা হচ্ছে বিশুদ্ধ পদার্থ, মৌলিক পদার্থ। আর যৌগিক মানে তাকে আমরা ভাঙবো, ভাঙলে দুটো তিনটে চারটে পদার্থ পাওয়া যাবে, কিন্তু তাদের সঙ্গে ওই যাকে ভাঙলাম, প্রথম যে পদার্থটাকে ভাঙলাম, তার কোনো মিল পাবে না। তাদের স্বভাব চরিত্র বৈশিষ্ট্যের সঙ্গে এই এটার পরে প্রথম যে পদার্থটা ভাঙা হয়েছিল তার মিল নেই, সেই জন্য একে বলে যৌগিক পদার্থ। দেখো দেখি এইখানে বলছে জল ফুটে ড্যাশ পরিণত হয়, এটা এক ধরনের ড্যাশ। জল ফুটলে কি হবে বলো? হ্যাঁ, ভাত হবে। ভাত হলে এটা কি ধরনের পরিবর্তন? ভৌত। ভৌত, রাসায়নিক। তাই কি? রাসায়নিক উপাদান মানে রাসায়নিক পরিবর্তনই হবে। স্যার এটা তো একমুখী, মানে একমুখী রাসায়নিক পরিবর্তন। না, এটা কি হবে বলতো? এটা উত্তরটা ভুল হবে, হয়ে গেল। এটাতে হবে, ঠিক উত্তর হবে কি, জল ফুটে যদি, জল বলছে ভাত নয়, জল। আমি তাই বলছি কি করে ভৌত পরিবর্তনের মধ্যে লিখেছে। কি হবে জল ফুটে, কি হবে? বাষ্প। হ্যাঁ, সেইটা তো বলবে। জল হয়ে যাবে, ওই জন্য ভৌত পরিবর্তন। হ্যাঁ, সেইটা বলো। আমি ভাবছি ভাত থেকে ডাল, ভাত, চাল থেকে ভাত হয়ে যাচ্ছে। না, জল ফুটে বাষ্প হবে, তাহলে এইটা ভোজ পরিবর্তন হবে, এক ধরনের ভৌত পরিবর্তন হবে না, এটা একমুখী। ঠিক আছে, এটা একমুখী। একমুখী হ্যাঁ, ওই তো কত, 32। ওই তো ভৌত পরিবর্তন আসল পরিবর্তন পড়া হলো না, ওই জন্য ওইটাকে করছি। এরপরে মৌলিক আর যৌগিকটা পরের দিন আলোচনা করবো। রাসায়নিক পরিবর্তন হচ্ছে এদিকে দেখো, বলছে চাল, জলে চাল ফুটিয়ে যদি ভাত রান্না হয়, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবং এটাকে এই জায়গাটা কি হবে তাহলে? এই জায়গা রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন এখানে লেখা আছে, তাই তো, রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, জল থেকে ড্যাশ হলে জলের ড্যাশ কোনো পরিবর্তন হয় না। জল থেকে বাষ্প কি হবে, ড্যাশ হলে, বাষ্প হলে জলের কোনো পরিবর্তন হয় না। কি জলের কি পরিবর্তন হয় না? জলের আকারের না, আকার তো হয়, জল থেকে তরল গ্যাসীয় হয়ে গেল। কি হবে? জলের ধর্ম পরিবর্তন হয় না। হ্যাঁ, ধর্ম পরিবর্তন হয় না। গুড। চাল থেকে ড্যাশ হয়ে গেল, কি হয়ে গেল, ভাত।
ড্যাশের ড্যাশ পরিবর্তন হয়ে যায়, ধর্ম পরিবর্তন হয়ে যায় এখানে। আচ্ছা, জলীয় বাষ্পকে ড্যাশ করলে আবার জল ফিরে পাওয়া যায়। শীতল করলে। হ্যাঁ, এখানে হবে শীতল বা ঠান্ডা। বিতানু, বিতান, বিতান, কি রে চুপ করে আছিস কেন? বলতে হবে তো। আচ্ছা, ভাব থেকে কোনোভাবেই আর ড্যাশে ফেরত যাওয়া যায় না, যাওয়া যায় না। চালে ফেরত চালে। সালে ফেরত যায় না নাকি? আচ্ছা, তাহলে এই পরিবর্তনের কারণটা, তাহলে এই মানে কে ভৌত পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। ড্যাশ পরিবর্তনের ড্যাশ সরিয়ে নিলে ড্যাশ মানে কি? রাসায়নিক কারণে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। তাহলে রাসায়নিক আর এটা হচ্ছে যায় না। কারণ, কারণ সরিয়ে নিলে পরিবর্তন পাওয়া যাচ্ছে না নাকি? আচ্ছা, ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা, রাসায়নিক পরিবর্তন হচ্ছে একমুখী ঘটনা। তারা পার্থক্য দিয়েছে, শূন্যস্থান দিয়েছে, একসঙ্গে সবটা দিয়ে দিয়েছি তোমাদেরকে, যাতে তোমাদের আমাদের 32 পৃষ্ঠার বইতে তো ওরকম ড্যাশ পূরণ নেই। অন্য কোথাও আছে, কত নম্বর আছে দেখো। ওরকম তো কোথাও নেই ড্যাশ পূরণ। তাহলে কি বলতো, কোথা থেকে এদিকে নতুন বইতে সব দিয়েছে, আমার তো সব এই পিডিএফটা তো এ থেকে নামালাম আমি, ওই বাংলার আছে। তার মানে দেখো কাকদ্বীপে অন্য বই দিয়েছে, কাকদ্বীপে অন্য পুরোটাই আছে। হ্যাঁ, স্যার আপনি যে ড্যাশ পূরণ দিয়েছেন ওটা আমাদের এখানে লেখা আছে, কোনো ড্যাশ পূরণ নেই। ও ও তোমারটা লেখা। ড্যাশ পূরণ আছে। ও তার মানে কি হয়েছে জানো তো, এই গভর্নমেন্ট থেকে যে বই দিয়েছে, কিছু বই এবছর নতুন প্রিন্ট হয়েছে, এবং এটা 8 এর ক্ষেত্রেও হয়েছে। সেদিন 8 এর ক্লাসটা করতে গেছিলাম, সেখানে বলছে স্যার এটা না এইরকম ভাবে করেছে, জিনিসটা একই আছে 19-20, কিন্তু সেটাকে একটু নতুন ভাবে মডেল করে নিয়ে এসছে, নতুন ভাবে টাইপ করেছে। তো সেরকম হয়তো নতুন বইটা কাকদ্বীপে চলে গেছে, আর আমাদেরটা সেই পুরোনো বই থেকে গেছে, এখানে যেটা এসছে হতে পারে এরকম। তবে মোটামুটি যাই হোক, বিষয়গুলো মোটামুটি তো বুঝতে পারছো যে বিষয়গুলো এই আমাদের এইভাবে করে পড়তে হবে, এবং এইভাবে ছোট প্রশ্নগুলোকে এবারে আমাদেরকে আলোচনা করতে হবে, সেগুলোকে পরপর পরপর একটু আমাদের ঝালিয়ে নিতে হবে। হুম, এই যে দেখো বলছি, একটা ছবিকে দিয়েছে, তারপরে গুঁড়ো করছে পরপর, ভেঙে 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 ছোট ছোট করে গুঁড়ো। তাহলে এইখানে যে মাটিটা দেখা যাচ্ছিল, এখানে যেটা আছে, এতে তার ধর্ম কি আলাদা হবে? একই জিনিস না আলাদা জিনিস? আলাদা জিনিস। একই জিনিস, আলাদা কেন হবে? মাটি তো, মাটি তৈরি কাপ ছিল, তাকে ভেঙে গুঁড়ো করে মাটির এ পেয়ে গেছে, শুধু ছোট হয়ে গেল, তাই না? ছোট হয়ে গেছে দেখো। স্যার কিছু এটা এটা তাহলে কি হবে? এটা এটা দেখো ভাঙতে 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 দেখো মাটিতে নিয়ে চলে গেলাম এটা, এটা তাই না? এটাকে কি বলে? এটা একমুখী বলা হবে না বহুমুখী বলা হবে? একমুখী। স্যার বহুমুখী। না, বহুমুখী হবে না। এটাকে জলে লাগানো যাবে তো। আচ্ছা, এ এসছে কি আজকে? সুতন নিয়ে এসছে? স্যার এসেছে। ও, গলাটা পেলাম যেন, আমি দেখতে পাচ্ছি না কেন, কোথায় আছে? চন্দনে রয়েছে তো, ইয়ে রয়েছে, স্যার আমি চিত্রিতা। চিত্রিতা রয়েছে, সুপর্ণাতে রয়েছে, আমাদের এ রয়েছে দেবস্মিতা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কোথায় সুতনিকে দেখতে পাচ্ছি না? হ্যাঁ, সুতনিকে দেখতে পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, অনেকক্ষণ পর দেখতে পেয়েছি সুতনিকে। ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা বলছে এটা একমুখী, কারণ তুমি গুঁড়ো এই যে ভাঙা থেকে কিন্তু প্যাক করতে পারবে না। পারবো কি? আর কাপে চলে যেতে পারবো কি? পারবো না, তাই না? হ্যাঁ,
কি গো? একমুখী স্যার। একমুখী। আচ্ছা, এই যে তারপর যে বরফ গলে জল হওয়া, কাঠ পুড়িয়ে আগুন হওয়া, লোহা থেকে চুম্বক, বাল্ব জ্বালানো, দুধ থেকে দই, কালো চুল থেকে পাকা সাদা হওয়া, পেকে সাদা হওয়া, লোহার মরচে পড়া, খাদ্যনালীতে খাবার হজম, গাছের পাতার রং পাল্টে যাওয়া, কর্পূরের উবে যাওয়া, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এগুলো কোন ধরনের পরিবর্তন, এগুলো বলতে পারে। এইগুলোই তোমার একটা ছক ছিল দেখলাম, কোথায় যেন দেখতে পেলাম, একটা ছক ছিল। আচ্ছা, যাই হোক, দেখি এগুলো বলছে। দেখো, জল থেকে বাষ্প হওয়া, জলের মধ্যে চিনি নুন গুলে যাওয়া, লোহা বা অন্য ধাতুকে স্যার গরম। কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ভালো হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে না না? স্যার, না স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যা দেখা যাচ্ছে না একবার কেটে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে আবার ঢুকে পড়ো। তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। কেন, আমি তো দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে, ওই জন্য আমি তো চুপ করে আছি। একটু কেটে বেরিয়ে যাও, দিয়ে আবার ঢুকে পড়ো, দেখবে ঠিক হয়ে গেছে। ওটা ওই নেটওয়ার্কের জন্য মাঝে মধ্যে একটু সমস্যা হয়, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে বলছে দেখো, এই যে হলুদ লাগানো কাগজের রং বলছে, হ্যাঁ, এখানে এই যে বলছে সবই উপমুখী প্রক্রিয়া বলছে। জল থেকে বাষ্প, বাষ্প থেকে আবার জল হয়ে যাবে। জলের মধ্যে চিনি নুন গুলে দেওয়া হলো। আচ্ছা, জলের থেকে চিনি নুন তো গুলে দেওয়া হলো, সেটা কি করে আবার ঘুরে যাবে বলো দেখি, কে বলতে পারে দেখি, কি করে যাবে? স্যার, যখন নুন বা মানে লবণকে যখন জলের সাথে মিশিয়ে দেওয়া হবে, তখন সেটাকে রোদে যখন শুকানো হবে, সেটা সূর্যের তাপে জলটা বাষ্প হয়ে আবার নুন নুন পাত্রে থিতে পড়বে। হ্যাঁ, মানে জলটাকে বলছে রোদে যদি রেখে দেওয়া যায়, বা কোনো হিট দিলাম, আমি গরম করে দিলাম, হ্যাঁ, আমি একটু তাপ দিতে শুরু করলাম। তো তাপ দিয়ে দিলে কি হবে, জলটা উবে যাবে। উবে গেলে যে উপরে যে বাষ্পটা থাকলো, তাকে যদি আবার আমি ঘনীভূত করি, ঘনীভূত মানে উপরে গিয়ে যদি কোনো একটা থালা, স্টিলের থালা বা কোনো কাঁচের কোনো একটা একে পাত্রকে ধরে রাখো না, দেখবে বাষ্পটা উপরে উঠে জল তৈরি হয়ে যাবে ওর সংস্পর্শ আসার সঙ্গে সঙ্গে। দিয়ে ওটা আবার জল হয়ে গেল, ওটাকে আবার একটা পাত্রে আমি যদি একটু এরকম করে যদি একটু ঢাল করে রাখি, আর ঢালের ডোকায় যদি কোনো একটা বাটি ধরে রাখি, তাহলে কি হবে, ওখানে জলটা, হাওয়াটা গিয়ে জলীয় বাষ্পকে লাগলো, লেগে ওখানে জল হয়ে গিয়ে গড়িয়ে বাটি থেকে পড়ে গেল, জলটা আলাদা হয়ে গেল। আর নিচে এখানে দেখবে নুনটা পড়ে আছে বা চিনি যেটা থাকবে, শরবত হলে নুনের, নুন থাকলে নুন, আর নাহলে চিনি থাকলে চিনি, ওটা নিচে পড়ে যাবে, থিতিয়ে পড়ে থাকবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে ওই যে বলছে না পরিবর্তন এবং শক্তি, যেটা বলেছিলাম, যে কাঠকে তো পোড়ানো হলো, কাঠকে পোড়ানো হলে ওখানে কি তৈরি হলো, তাপ হলো, আলো জ্বলছে, আগুন জ্বললো, হ্যাঁ, তাপ হলো, ছাই হয়ে গেল। তাহলে ওখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে গেল, বলতে পারবে? ওখানে কিন্তু শক্তিগুলো রাসায়নিক শক্তি ছিল, যেটা রাসায়নিক শক্তিটা কোথা থেকে এসেছিল, ভাব থেকে। সূর্যালোক থেকে এসেছিল। প্রথম গাছ কোথা থেকে পেয়েছিল, গাছ পেয়েছিল কোত্থেকে, কাঠটা তো, কাঠ থেকে তাপ হলো আর আলো হলো, যখন আমি আগুন লাগিয়ে দিলাম। তো কিন্তু কাঠ কোথা থেকে পেয়েছিল, ওইটা শক্তি তো আর আচমকা কোথা থেকে আসে না, সবসময় শক্তি কিন্তু ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, এবং একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার, রূপটাও তার পরিবর্তন হয়। শক্তি কিন্তু নষ্ট হয় না। শক্তি যেরকম থাকে পৃথিবীতে, প্রথম থেকে যে শক্তি ছিল তাই এখনো আছে, শুধু খালি রূপটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যে রূপ চেঞ্জ হোক, যাই হোক, কাঠের মধ্যে ওইটা এলো কোত্থেকে, কাঠের মধ্যে এসছে, গাছ যখন সালোক সংশ্লেষ করছিল, তখন সূর্যালোক থেকে কি তৈরি করেছিল, সূর্যালোক, ক্লোরোফিল। না, ক্লোরোফিল তো উদ্ভিদের দিয়েছিল, একটা খাবার তৈরি করেছিল, সে খাবারটার নাম কি? শর্করা জাতীয় খাদ্য। হ্যাঁ, শর্করা জাতীয় খাদ্য, গ্লুকোজ তৈরি করেছিল। সেই গ্লুকোজের ভেতরে সৌর শক্তিটা ওখানে স্থিতিশক্তি বা রাসায়নিক শক্তি রূপে জমা ছিল। তাহলে সেই খাবারটা কে খেয়েছিল প্রথম, উদ্ভিদ খেয়েছিল। উদ্ভিদ খেয়ে সে তার নিজের শরীর তৈরি করেছিল, ডাল পালা শাখা পোশাকা ফুল ফল এগুলো তৈরি করেছিল, সেইগুলোকে এবার আমরা খেয়ে নেই। এই জন্য ওখান থেকে আমরা শক্তি পাই। এই যে আমরা হাঁটাচলা করছি, কথা বলছি,
এই যে এতক্ষণ ধরে তোমার সঙ্গে বক বক করছি, তোমরা কথা প্রশ্ন করলে উত্তর দিচ্ছ, মাঝে মাঝে তোমরা হাত নাড়ছো, মোবাইলটাকে অফ করছো, মাইক্রোফোনটাকে আবার অন করছো একবার কথা বলার সময়। তাহলে এই যে কাজগুলো করছো তোমরা, দৌড়াদৌড়ি করছো, বিকালবেলা গিয়ে খেলাধুলা করছো তোমরা, তো এইগুলো তোমাদের কি করছে, যে এনার্জিটা পাচ্ছে সেই এনার্জিটা আসছে কোত্থেকে? খাওয়ার থেকে আসছে। সেই খাবারটা আমরা কোথা থেকে নিচ্ছি? উদ্ভিদের খাবার। তার শাক 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 শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল এগুলো তো আমরা খাচ্ছি। সে ধান চাল থেকে শুরু করে একেবারে দেখো যাই করো দেখবে সে কম বেশি উদ্ভিদকে নিয়ে যাবে, কিছু প্রাণীও খাচ্ছি। সেই প্রাণী আবার দেখবে উদ্ভিদ খেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি তো সেই উদ্ভিদ দেহ থেকেই আমরা খাবারটা নিচ্ছি। তাহলে সেই খাবারের শক্তিটা এসছে কোত্থেকে? সেই সূর্যালোক থেকে। ঘুরে ফিরে দেখো কিভাবে ট্রান্সফার হচ্ছে, সৌরশক্তি উদ্ভিদ দিয়ে ঢুকছে, উদ্ভিদের দেহে স্থিতিশক্তি রূপে থাকছে বা রাসায়নিক শক্তি রূপে জমা হচ্ছে তার নিজের শরীরের ভেতরে। তার সেই শরীরকে আমরা যখন খাচ্ছি আমরা পাচ্ছি, আমাদেরকে যখন আবার মৃত্যু হচ্ছে আমাদের, তখন আমরা মাটিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন সেখান থেকে শক্তিগুলো সব আবার বায়ুতে বেরিয়ে চলে যাচ্ছে, কিংবা এনার্জি গুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে তখন। তো এই যে আবার উদ্ভিদের দেহে যে থেকে যাচ্ছি, যখন উদ্ভিদের দেহ তৈরি হলো, যখন সেই দেহের মধ্যে ওই রাসায়নিক শক্তি থেকে গেল, যখন সেইটা কাঠটাকে আমরা এবার আগুনে জ্বালিয়ে দিচ্ছি, তখন আলো হিসাবে হচ্ছে, প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, বা আলো হিসাবে আমরা দেখতে পাচ্ছি, হিট হিসাবে পাচ্ছি আমরা, তাপ, আলো এইগুলোতে রূপান্তরিত হচ্ছে। এই জন্য বলছে পরিবর্তন এবং শক্তি, হ্যাঁ, রাসায়নিক শক্তি বলছে। আর এখানে ওই যে বলছে তাপ, বলছে তাপ ছাড়া কি অন্য শক্তি দ্বারা কোনো পরিবর্তন ঘটে না? বলছে তোমরা অনেকে বাজ পড়তে শুনেছো, বাজের প্রভাবে কত কি ঘটছে, তাতে আগুনে গাছ পড়ে যেতে পারে, গাছে বাস করা পশু পাখি যারা ছিল তারা মরে যেতে পারে। হ্যাঁ, তারপরে শব্দে, তার যে শব্দ সেই শব্দে আমাদের কান ফেটে যেতে পারে। তারপর তোমাদের বাড়ির কাঁচ, জানলার কাঁচ ভেঙে যেতে পারে। কাছাকাছি যদি কোথাও বাজ পড়লে, তাহলে তার বিদ্যুতের, হ্যাঁ, প্রচন্ড প্রভাবে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলো, যেমন বলছে পাখা, টিভি, ফ্রিজ, এগুলো খারাপ হয়ে যেতে পারে। তাহলে এগুলো হয়, অতিরিক্ত যে বৈদ্যুৎ এগুলো চলে আসছে। তা যাই হোক, এগুলো হচ্ছে এই যে বলছে এগুলো শূন্যস্থান পূরণ মতো দিয়েছে। এগুলো আছে তোমাদের নতুন বইতে, আছে এগুলো? হ্যাঁ স্যার, এগুলো আছে। আচ্ছা, হ্যাঁ স্যার, এগুলো আছে। এগুলো আছে না? তাহলে এগুলো করে ফেলবে আস্তে আস্তে করে, পারবে, সবগুলোই করতে পারবে তোমরা। এই যে জল কি কি মৌল দিয়ে তৈরি বলতো? হাইড্রোজেন, অক্সিজেন। এই যে এখানে নিচের দিকে দিয়েছে না, এখন যেটা আলোচনা করছিলাম আমরা, দেখো এই যে এখানে দিয়েছি হাইড্রোজেন, অক্সিজেন গ্যাসীয়, কিন্তু তরল হচ্ছে জল তরল। প্রশ্ন হয়ে যেতে পারে দুটো গ্যাসীয় পদার্থ সংযোগ যোগ ফলের ফলে বা মিলিত হয়ে একটা তরল পদার্থ তৈরি করে, উদাহরণ দাও। এরকম একটা বলে দিতে হবে, তখন এই যে জলের কথা বলতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আবার বলছে দেখো, সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। আচ্ছা, এই যে বলছে ভৌত আর রাসায়নিক পরিবর্তনের আরো ঘটনা। এই যে বলছে বাজারে বলছে নুন মাখানো মাছ বিক্রি করছে, আচারে ভিনিগার মেশানো হচ্ছে, এইগুলো পরিবর্তন করা হচ্ছে। মাছে নুন জড়িয়ে রাখলে, আচারে দেখলে যে যেসব জীবাণু বলছে মাছ বা আচারের ক্ষতি করে দেয়, সেগুলো বাড়তে পারে না। প্রশ্ন দিতে পারে কিন্তু, যে মাছের যে বাজার থেকে যে বাজারে যে মাছগুলো রাখা হয়, 2-3 দিন করে রাখতে হয়, সেগুলো কি হয়, নুন দিয়ে দেয়। বা বাড়িতেও দেখবে অনেকে নিয়ে আসার পর দেখবে, মায়েরা দেখবে নুন টুন মাখিয়ে বেশ সুন্দর করে তারপর রেখে দেয়। তারপর রাখলে দেখবে আরো বেশি দিন থেকে যায়। আর নাহলে অমনি অমনি যদি ফ্রিজে টিজে রেখে দেয়, তাহলে দেখবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটু খেয়াল করে দেখবে, হলুদ নুন মাখিয়ে মায়েরা দেখবে কেটে টেটে সুন্দর করে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে তবে গিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে। হ্যাঁ, তবে ফ্রিজে কিন্তু কখনো আঢাকা রাখবে না কোনো জিনিস, কোনো কাটা জিনিস ফ্রিজে রাখবে না আঢাকা। কেন না, ফ্রিজের মধ্যে কিন্তু বিষাক্ত গ্যাস বেরোয়। হুম, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি গ্যাস উৎপন্ন হয় এ থেকে, ফ্রিজ থেকে। প্রচন্ড বিষাক্ত গ্যাস। এবং তুমি যদি কোনো একটা ফল, আপেলকে কাটলে, কেটে আজকে অর্ধেক খেলে, বলে বিকালবেলা খাবো, কালকে খাবো, রেখে দিলে, তাহলে ওই গ্যাসটা এসে কি করবে, কাটা অংশটাতে এবারে লেগে গেল, তাহলে ফলের মধ্যে সেটা ঢুকলো, ফলের সঙ্গে সেটা
থাকলো, তুমি বিকালবেলা সেটা খেয়ে বিষাক্ত গ্যাসটাকেই খেয়ে নিলে। তাহলে কি করবে, যে কোনো একটা কন্টেনারের ভেতরে, স্টিলের কন্টেনার হোক, প্লাস্টিকের কন্টেনার অনেক হোক, প্লাস্টিকটা যতটা সম্ভব বর্জন করা ভালো, স্টিলের কোনো কন্টেনার বাটির ভেতরে রেখে তার উপরে ফলটাকে রেখে দিয়ে ঢাকনা দিয়ে দিই, দিয়ে ওইটাকে রেখে দেওয়া। তাহলে কি গ্যাসের সংস্পর্শে আসতে পারছে না, কিন্তু ঠান্ডাটা পাবে, ঠান্ডার মধ্যে থাকবে। যদি রাখতেই হয় এরকম ভাবে রাখতে, মাছকে কাটা, ফলকে কাটা, হ্যাঁ, এগুলোকে কেটে বা মিষ্টি টিষ্টি দেখবে আমরা এমনি টুক করে রেখে দিই, এগুলোকে রাখবে না কখনো। সবসময় চেষ্টা করবে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রাখা। তাহলে এই যে বিষাক্ত গ্যাসটা যেটা, সেটা খাদ্যদ্রব্যের সংস্পর্শে আসবে না। হ্যাঁ, তখন আমরা যে খাবারটা খাবো সেটা এতটা বিষাক্ত হবে না। অর্থাৎ ফ্রিজটা আমাদের ঠান্ডা করার জন্য, শুধু ঠান্ডাটাই করা হোক, বাকি যে বিষাক্ত গ্যাসটাকে ওখান থেকে খেয়ে না খাওয়াটাই ভালো। সেই জন্য ফ্রিজ ব্যবহার করার সময় এগুলো মাথায় রাখতে হবে, আর ব্যবহারটা যেন ঠিকঠাক ভাবে হয়, না হলে শরীর খারাপ হবে, ভালো হবে না, লাভ কিছু হবে না, উল্টে ক্ষতি হবে। এই যে আলুর কথা বলেছিলে না, কেটে রাখলে কি হয়, অংশের কাটার অংশ হলে বাদামি, যে বলছে না, বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এলে রাসায়নিক পরিবর্তনটা বাদামি ছোপ হয়ে যাবে, বাদামি ছোপ তৈরি হয়ে যায়। এটা কেন করে না, অক্সিজেনের সংস্পর্শে আসার জন্য। এবারে এই যে বলছে তোমার রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন, শীতকালে এগুলো সব যে বলছে। আচ্ছা, এই যে দেহে ঢুকে পড়া জীবাণুদের প্রভাবে নানা রকম শরীরে নানা রকম পরিবর্তন ঘটে, রোগের লক্ষণ দেখা যায়, এগুলো হচ্ছে একটু দেখবে, এগুলো অবশ্যই যে দিয়েছে, তাপমাত্রা বাড়ছে কমছে, হৃৎপিণ্ডের গতি দেওয়া, শ্বাস প্রশ্বাস দ্রুত মন্থর, আরো কত কি ঘটনা শরীরের মধ্যে ঘটছে, এগুলো দেখো। হ্যাঁ, আবার এই যে আমরা ভাত খেয়ে হজম করে দিচ্ছি, সেটা ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এরকম করে বলছে অসংখ্য ঘটনা আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রতিনিয়ত শরীরের মধ্যে ঘটে চলেছে, যেগুলো কোনোটা কিছু কিছু আছে ভৌত, কিছু কিছু আছে রাসায়নিক। এইগুলো তোমার নাকের কাছে একটা আঙ্গুল এনে জোরে শ্বাস ছাড়ো, কিছু দেখতে পেলে বা অনুভব করলে কেন এমন হলো। আবার বলছে খালি কাঁচের গ্লাস এক হাতে নিয়ে মুখ হাঁ করে জোরে শ্বাস ছেড়ে দাও, তাহলে কিছু দেখতে পেলে, কিছু কি দেখতে পাবো এখানে যদি একবার হাঁ করে ছেড়ে দেওয়া হয়, কি গো এখানে কি নিঃশ্বাসের বাষ্প জলীয় বাষ্প, ঠান্ডা গ্যাসের হ্যাঁ, ঘনীভূত জলীয় বাষ্পটা যে কাঁচের সংস্পর্শে সঙ্গে সঙ্গে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম না, যে হয় স্টিলের কোনো থালা, কাঁসার থালা, কিংবা কোনো কাঁচের যদি কোনো একটা পাত্র, পাতলা আয়না, এগুলোকে ধরে দাও না, দেখবে চট করে দেখবে ওখানে দেখবে জল হয়ে যাচ্ছে, জল হয়ে গিয়ে মানে ঘনীভূত হয়ে যায়, বাষ্পগুলো ঘনীভূত হয়ে গিয়ে এখানে এখানে যে মুখ থেকে যে গ্যাস বেরোচ্ছে সেখানে H2O আর জলীয় বাষ্প, H2O বলবো না, মানে H2O মানে জল, জলীয় বাষ্পের সংকেত H2O, জলের সংকেত H2O। এখানে জলীয় বাষ্পগুলো এসে লেগে যাচ্ছে, লেগে গিয়ে ওখানে একটা জলীয় ভাব তৈরি করছে। এই যে গাছে কাঁচা ফল পেকে গেলে, এটা বলছে একমুখী, একমুখী হবে তো নাকি? হ্যাঁ স্যার একদমই আচ্ছা, প্রাকৃতিক, তাই তো। হ্যাঁ আর ভৌত, বলছে ভৌত না রাসায়নিক, ফিরে আসবে না। ভৌত রাসায়নিক হ্যাঁ, কারণ কি কাঁচা ফল হলে ওখানে কিন্তু কেমিক্যাল চলে আসছে, ওই যে বললাম না, ফল পেকে যায়, ওখানে ইথিলিন গ্যাস, ইথিলিন হরমোন তৈরি হয়, যেটা কার্বাইড গ্যাস বলে আমাদের, ফল পাকানোর সময় সাহায্য করে। শুঁয়োপোকা থেকে প্রজাপতি, ফুটবলে পাম্প, মোমবাতি জ্বালানো, উদ্ভিদ দেহ থেকে কয়লা, দেহের ভাঙা হাড়ের ছবি এক্স রে প্লেটে তোলা হলো। হ্যাঁ, এটা বলছে একমুখী, কারণ এটা ব্যাক করবে না, মনুষ্য সৃষ্ট এক্স রে যেহেতু হচ্ছে, আর রাসায়নিক প্রক্রিয়া, কারণ ওখানে প্লেটের উপরে রাসায়নিক প্রক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে ওই ছবিটা তৈরি হয়। দুধ থেকে ছানা কাটানো, মাখন গলানো, ম্যাপল গাছের পাতার রং পাল্টে গেল, এইটা ভালো করে তোমরা পড়ে নেবে। এরপরে ওই মৌলিক আর যৌগিক আর মিশ্র, এইটা বরং পরের দিন আমরা পড়াশোনা করবো, এখান থেকে স্টার্ট করবো। হ্যাঁ, এই পর্যন্ত পড়ে নিলে ক পৃষ্ঠা হলো বলো দেখি, দেখো তো। 39, মানে আর 10 পৃষ্ঠা মতো আছে নাকি, না কত কত পৃষ্ঠা পর্যন্ত ইউনিট 1? 54 পৃষ্ঠা তাহলে পৃষ্ঠা পর্যন্ত তাহলে আর এই তো আর এই আর দুটো তিনটে ক্লাস হলে শেষ হয়ে যাবে।